গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের ওপর থেকে থাকছে 27 নম্বর ক্লাস। এবং 27 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা দেখব, অর্থাৎ দক্ষিণ ভারতের যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলো আমরা পড়ছিলাম। এর আগের দিনের ক্লাস থেকেই শুরু করেছিলাম। তো আগের দিন যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে আমাদের আজকের ক্লাসের টপিকটা থাকবে, অর্থাৎ আজকের ক্লাসের টপিক থাকবে আমাদের চোল বংশ, বাগাটাক বংশ এবং চালুক্য বংশ। এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা দেখেছি দক্ষিণ ভারতের সঙ্গমকাল, সঙ্গম টাইম পিরিয়ড কাদের টাইম পিরিয়ডে হয়েছিল। পাণ্ডব বংশ যখন রাজত্ব করেছিল তখন তিনটে সঙ্গমের তারা আয়োজন করেছিল এবং সেই টাইমকে বলা হয় সঙ্গমকাল। এবং সেই টাইম পিরিয়ডে তিনটে রাজবংশ পড়িয়েছিলাম, চের বংশ, পাণ্ডব বংশ এবং আরেকটা হলো চোল বংশ। তাই প্রত্যেককে একটা কথা বলে রাখি ক্লাসের শুরুতেই, ইতিহাস কিন্তু একটা গল্পের বিষয়, সুতরাং প্রথম থেকে পরপর যদি তোমরা ক্লাস না দেখো তাহলে কিন্তু জিনিসটা বুঝতে অসুবিধা হবে। তাই প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে ওপরে আই বাটনে দেখবে একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াসলি যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো আমরা আগের দিনে একটা কিন্তু ম্যাপ এঁকেছিলাম দক্ষিণ ভারতের তিনটে রাজবংশ, সেই ম্যাপ সহকারে এঁকে দেখিয়েছিলাম। তো ম্যাপটা আমি একটুখানি আরেকবার আঁকি রিকল করার জন্য। জাস্ট এখানে ভারতের সাউথ সেকশনটাই মেনলি ইম্পর্টেন্ট, অর্থাৎ কেরালা এবং তামিলনাড়ুর এরিয়াটা। তো কেরালা সেকশনটা কোথায়? কেরালা সেকশনটা হলো, আমরা জানি এই পর্যন্ত হলো কেরালা সেকশন। এবং এখানে যে রাজবংশের উৎপত্তি হয়েছিল তার নাম কি? তার নাম হলো চের বংশ। চের বংশ। এই চের বংশের পাশে, চের বংশের ডান সাইডে ঠিক তামিলনাড়ুর তামিলনাড়ুর ঠিক নিচের ভাগটা, মানে দক্ষিণী ভাগ বলতে পারো, এই তামিলনাড়ুর দক্ষিণী ভাগে এখানে আরেকটা রাজবংশের উৎপত্তি হয়েছিল যার নাম হলো কি? পাণ্ড্য বংশ। পাণ্ড্য বংশ। এবং এই তামিলনাড়ুর ওপরই ভাগে, মানে বলতে পারো যে উত্তরী তামিলনাড়ু, তো উত্তরী তামিলনাড়ুর পোর্শনে এখানে আরেকটা রাজবংশ আসে যার নাম হলো চোল বংশ। যার নাম কি? যার নাম হলো চোল বংশ। তাহলে তিনটে রাজবংশ কোথায় কোথায় রাজত্ব করেছে আশা করি বুঝতে পেরেছো। টোটাল কেরালা জুড়ে চের বংশ, কেরালার ডান সাইডে তামিলনাড়ুর নিচের ভাগ মানে দক্ষিণী ভাগে পাণ্ডব বংশ, এবং পাণ্ডব বংশের ওপরে অর্থাৎ তামিলনাড়ুর উত্তরী ভাগে যে রাজবংশটা রাজত্ব করছে তার নাম হলো চোল বংশ। এবং আমরা প্রত্যেকেই ভূগোলে পড়ে এসে আমরা জানি এখান থেকে গেছে কি? গেছে কৃষ্ণা রিভার, কৃষ্ণা নদী। কোথায় গিয়ে মিশেছে কৃষ্ণা রিভার? মিশেছে বঙ্গোপসাগরে গিয়ে কৃষ্ণা রিভার পড়েছে। তাই এর আগের দিনেই পড়িয়েছিলাম যে এই তিনটে যে রাজবংশ এরা কৃষ্ণা নদীর দক্ষিণে অবস্থিত। কোথায় অবস্থিত? কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভারের দক্ষিণে অবস্থিত। এছাড়া আমরা জানি এখান থেকে আরেকটা রিভার কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে ঠিক এরকম পজিশন দিয়ে, যাকে বলা হয় সাউথ ইন্ডিয়ার গঙ্গা, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। তো সেই নদীর নাম কি? নদীর নাম হলো কাবেরী নদী, কাবেরী রিভার, কাবেরী নদী। তো এই যে তিনটে রাজবংশ এর মধ্যে মেনলি এই চোল বংশটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, এটা কিন্তু ওপরের দিকে কৃষ্ণা রিভার এবং নিচের দিকে কাবেরী রিভারের মধ্যে কিন্তু এই জায়গাটা অবস্থিত। সুতরাং এর যে ভূমি এলাকা ছিল এই রাজবংশে, সেই ভূমি এলাকা কিন্তু অন্যদের তুলনায় খুব উর্বর ছিল। তাই এখানে কিন্তু কৃষিকাজ অর্থাৎ চাষবাস কিন্তু খুব ভালো হতো অন্য জায়গার তুলনায়। তো যাই হোক, আমরা এর আগের দিন চের বংশ এবং পাণ্ড্য বংশ সম্বন্ধে অলরেডি পড়ে নিয়েছি। আজকে হেডিং করো চোল বংশ, হেডিং করো এখানে চোল ডাইনেস্টি বা চোল বংশ, চোল বংশ। চোল বংশের একটা কিন্তু আক্ষরিক অর্থ আছে। তো কোশ্চেন দেয় যে চোল বংশের অর্থ কি? তো চোল বংশের লিখে রাখো, চোল বংশের অর্থ, মিনিং কি? এর মিনিং হলো নতুন দেশ। চোল বংশের অর্থ কি? চোল বংশের অর্থ হলো নতুন দেশ। এবং এদের ব্যাপারে আমরা
তথ্য পাচ্ছি কোথা থেকে? এই চোল বংশের ব্যাপারে জানকারি কোথা থেকে পাওয়া যায়? তো লিখে রাখো, জানকারি পাওয়া যায়, জানকারি পাওয়া যায় একটা গ্রন্থ থেকে, একটা বই থেকে আমরা জানকারি পাচ্ছি। বইটার নাম কি? অষ্টাধ্যায়ী। তো তোমাদের কাছে কোশ্চেন থাকছে যে অষ্টাধ্যায়ী কে লিখেছে? কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে অ্যান্সার করো যে অষ্টাধ্যায়ী কার লেখা। বহুবার এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো এই যে চোল বংশ, এই চোল বংশের উৎপত্তি হচ্ছে কখন? প্রথম শতাব্দীতে। প্রথম শতাব্দীতে আছে, এখানে একটুখানি চোল বংশের উৎপত্তি কখন হচ্ছে? প্রথম শতাব্দী। কখন? প্রথম শতাব্দীতে চোল বংশের, প্রথম শতাব্দীতে চোল বংশের কিন্তু উৎপত্তি হচ্ছে। চোল বংশ এই প্রথম শতাব্দীতে উৎপত্তি হওয়ার পর ধীরে ধীরে কয়েকজন রাজা আসবে, তারপর চোল বংশ ধীরে ধীরে কিন্তু কমজোর হতে থাকবে এবং এই চোল বংশের ব্যক্তিরা এরা বেশ কিছু বছর, প্রায় 400 থেকে 500 বছর সামন্ত হিসাবে এরা কিন্তু তাদের জীবনযাপন শুরু করবে। আবার তারপর যখন পরবর্তী শাসক মানে অন্য রাজবংশ এখানে যখন রাজত্ব করবে, সেই রাজবংশের শাসক যখন দুর্বল হবে তাকে হত্যা করে আবার এই চোল বংশ কিন্তু পরবর্তীতে আবার আসবে। কোন শতাব্দীতে? নবম শতাব্দীতে আবার চোল বংশ আসবে। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে প্রথম শতাব্দীতে চোল বংশের রাজধানী কোথায় ছিল? প্রথম শতাব্দীতে চোল বংশের রাজধানী, ক্যাপিটাল, প্রথম শতাব্দী উল্লেখ করে দেবে, খেয়াল রাখবে। প্রথম শতাব্দীতে চোল বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল উরাইউর। উরাইউরে রাজধানী ছিল। এবং এই চোলদের এলাকা কোথায় ছিল? এদের এলাকা ছিল তামিলনাড়ুর উত্তর পূর্ব ভাগ বা উত্তরি ভাগ। লিখে রাখো, এদের সাম্রাজ্য বা চোলদের সাম্রাজ্য ছিল, চোলদের চোলদের সাম্রাজ্য ছিল তামিলনাড়ুর উত্তরি ভাগ। তামিলনাড়ুর উত্তরি ভাগ ছিল চোলদের সাম্রাজ্য, যেটা আমরা এক্ষুনি ম্যাপে দেখে আসলাম। এই টোটালটা হলো তামিলনাড়ুর এরিয়া, এই টোটালটাই হলো কি তামিলনাড়ু। এই টোটালটা হলো তামিলনাড়ু এবং তামিলনাড়ুর উত্তরি ভাগে কোন বংশ রাজত্ব করছে? চোল বংশ কিন্তু রাজত্ব করছে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় চোল বংশ থেকে যে এদের রাজকীয় চিহ্ন কি? চোল বংশেরদের রাজকীয় চিহ্ন কি ছিল? চোল বংশেদের রাজকীয় চিহ্ন, তো এদের রাজকীয় চিহ্ন ছিল বাঘ। চোল বংশের রাজকীয় চিহ্ন কি ছিল? রাজকীয় চিহ্ন ছিল বাঘ। এই চোল বংশের টাইম পিরিয়ডে চোলদের সময় একটা জিনিস কিন্তু খুব ফেমাস হচ্ছে, সেটা কি? সেটা হলো সুতি বস্ত্র। তো লিখে রাখো, চোলদের সময়ে, চোল বংশের সময়ে সুতি বস্ত্র খুব প্রসিদ্ধি লাভ করে। সুতি বস্ত্র, সুতি বস্ত্র, সুতি বস্ত্র খুবই প্রসিদ্ধ লাভ করে। সুতি বস্ত্র প্রসিদ্ধ লাভ করে কাদের টাইম পিরিয়ডে? এই চোলদের টাইম পিরিয়ডে। চোলদের সময় সুতি বস্ত্র এতটাই প্রসিদ্ধ লাভ করেছিল, কথিত আছে যে, আশা করি প্রত্যেকে তোমরা সাপের খোলস দেখেছো, তো এই সাপের খোলসের থেকে নাকি সেই সুতি বস্ত্র পারও বেশি পাতলা ছিল, এটা কথিত আছে। এছাড়া এক্ষুনি তোমাদের ম্যাপ সহকারে যেটা বললাম, এই চোল সাম্রাজ্য কাবেরী এবং কৃষ্ণা নদীর তটে এটা অবস্থিত। তো সঙ্গমকালে এখানেও কথিত আছে যে সঙ্গমকালে সব থেকে বেশি উর্বর জমি ছিল কোথায়? সব থেকে বেশি উর্বর জমি ছিল এখানে। সব থেকে বেশি
উর্বর জমি, সব থেকে বেশি উর্বর জমি কোথায় ছিল? সঙ্গম টাইম পিরিয়ডে, সঙ্গমকালে ছিল এই চোল রাজবংশে। এবং শোনা গেছে যে এতটাই উর্বর ছিল কাবেরীর নদীর তটগুলো, নদীর পার্শ্ববর্তী এলাকাগুলো, যে একটা হাতি যেটুকু জায়গা দখল করে বসতে পারে সেইটুকু জায়গায় যদি চাষবাস করা যায়, কৃষিকাজ করা যায়, তো সেখান থেকে যে ফসল উৎপাদিত হবে সেই ফসল দিয়ে মোটামুটি 7 জন ব্যক্তির 1 বছরের ভরপেট খাওয়ানো যাবে, এটা কথিত আছে। নেক্সট এখান থেকে দেখো যে এই বংশের শাসক কে আসছে। তো এখানে লেখো এই বংশের প্রথম শাসক, চোল বংশের প্রথম শাসকের নাম কি? তো চোল বংশের এইভাবে কোশ্চেন দেবে যে প্রথম শতাব্দীতে চোল বংশের শাসকের নাম কি ছিল, প্রথম শাসকের নাম। তো নাম ছিল উবহারে, উবহারে ছিল রাজার নাম। এবং এনার নাম অতটা ইম্পর্টেন্ট না, কোশ্চেন দেবে যে এই বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক কে ছিল বা সব থেকে প্রতাপী শাসকের নাম কি? তো লেখো সব থেকে প্রতাপী শাসকের নাম হলো কারিকল। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্সের পাশাপাশি এসএসসি এর যাবতীয় এক্সাম, ডব্লিউবিসিএস এবং স্টেট পিএসসি এর পুলিশের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা তোমাদের কাছ থেকে আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট রাখা হচ্ছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমরা ক্লাসের রুটিন, তারপর ক্লাসের লিঙ্কগুলো, এছাড়া এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ ব্যাচ থেকে। তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে, এটাই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা কোনো রকম কোয়ারিজ থাকলে সেটাও তোমরা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে। বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে ক্লাসগুলো করতে থাকো। তো নেক্সটলি লেখো এই বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক। লেখো চোল বংশের, আমরা পড়ছিলাম চোল বংশ, তো চোল বংশের সব থেকে প্রতাপী শাসক। আচ্ছা, কিছু একটা ডিস্টার্ব হচ্ছে এখানে। চোল বংশের এক মিনিট নিচু করে লিখি। লেখো চোল বংশের সব থেকে শ্রেষ্ঠ বা প্রতাপী শাসক নাম কি ছিল? নাম বললাম এক্ষুনি, কারিকল। নাম কি? নাম হলো কারিকল। এক্সামে কোশ্চেন দিয়েছিল যে চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি, বা কোশ্চেন দেবে যে কারিকল কোন বংশের শাসক ছিল। তো এই কারিকল কি করছে? এই কারিকল শ্রীলঙ্কাকে অ্যাটাক করছে। কোথায় অ্যাটাক করছে? শ্রীলঙ্কা আক্রমণ করছে। শ্রীলঙ্কা আক্রমণ, এবং শ্রীলঙ্কা আক্রমণ করার পর কারিকল সেখান থেকে শ্রীলঙ্কাকে কি করছে? শ্রীলঙ্কাকে জয়লাভ করছে, এবং জয়লাভ করার পর সেখান থেকে কি নিয়ে আসছে? সেখান থেকে শ্রমিক নিয়ে আসছে। শ্রমিক বা মজদুর নিয়ে আসছে। মজদুর বা শ্রমিক কতজন? প্রায় 10 থেকে 12 হাজার।
শ্রমিক বা মজদুর কোথা থেকে নিয়ে আসছে শ্রীলঙ্কা থেকে, শ্রীলঙ্কাকে জেতার পর। এবং নিয়ে আসার একটা কোনো না কোনো উদ্দেশ্য আছে। নিয়ে এসে কি কাজে লাগাচ্ছে দেখো, কাবেরী যে নদী তট ছিল, কাবেরী নদী, কারণ চোল বংশ কোথায় ছিল, এখানে ম্যাপটা আঁকছি আর একবার। চোল বংশ ছিল এরকম উত্তরী তামিলনাড়ুর এরিয়াতে ছিল। এই জায়গা থেকে চোল বংশ, চোল ডাইনেস্টি। এখান দিয়ে গেছে কোন নদী, এখান দিয়ে গেছে, নিচে দিয়ে গেছে এর মধ্যে দিয়ে কাবেরী রিভার। কি গেছে? কাবেরী রিভার, কাবেরী নদী, কাবেরী রিভার, কাবেরী নদী। তো এই কাবেরী নদীর তটে কি করছে? কাবেরী নদীর উপরে একটা ড্যাম তৈরি করছে। কাবেরী নদীর উপরে কি তৈরি করছে? একটা ড্যাম তৈরি করছে, একটা ড্যাম অর্থাৎ বাঁধ তৈরি করছে কাবেরী নদীর উপরে। কাবেরী নদীর উপরে একটা ড্যাম তৈরি করছে কাদের দ্বারা? এই যে 12,000 শ্রমিক ধরে নিয়ে এসছে তাদের দ্বারা। কত কিলোমিটার লম্বা? এখানে তৈরি করছে ড্যাম বা বাঁধ, লিখে রাখো, বাঁধ, বাঁধ বা ড্যাম। কত কিলোমিটার লম্বা? 160 কিলোমিটার লম্বা, 160 মিটার লম্বা ড্যাম তৈরি করছে। এবং এই ড্যামের নাম কি? এই ড্যামের কেই বলা হচ্ছে কি? গ্র্যান্ড ড্যাম। একে বলা হচ্ছে কি? গ্র্যান্ড বাঁধ বা গ্র্যান্ড ড্যাম বলা হচ্ছে। তো এখান থেকে কোশ্চেন দেয় কি? কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে পুরানো ড্যামের নাম কি? কি কোশ্চেন দেবে? ভারতের ভারতের সব থেকে ভারতের সব থেকে পুরানো ড্যাম, ভারতের সব থেকে পুরানো বাঁধ বা পুরানো ড্যাম। তো সেটা হয়ে যাবে এই গ্র্যান্ড ড্যাম, চোলদের দ্বারা তৈরি গ্র্যান্ড ড্যাম, যেটা তৈরি করেছিল কে? তৈরি করেছিল কারিকাল। কারিকাল কাদের দ্বারা? যে শ্রমিকদের শ্রীলঙ্কা থেকে তুলে নিয়ে এসেছিল। তো এই ড্যামের নাম কি? নাম ভালোভাবে খেয়াল রাখবে, এক্সামে কোশ্চেন দেয়। নাম হলো কাল্লানাই ড্যাম। কাল্লানাই ড্যাম। একেই বলা হয় কি? একেই বলা হয় গ্র্যান্ড আনিকুট। একেই বলা হয় কি? এর অন্য নাম হলো গ্র্যান্ড আনিকুট, গ্র্যান্ড আনিকুট, গ্র্যান্ড আনিকুট। তো ভারতের প্রথম ড্যাম বা বলতে পারো ভারতের সব থেকে পুরানো ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? কাবেরী নদীর ওপরে অবস্থিত। কারা তৈরি করছে? চোল বংশের রাজারা তৈরি করছে। কোন রাজা তৈরি করছে? কারিকাল। ড্যামের নাম কি? কাল্লানাই ড্যাম বা যাকে বলা হচ্ছে গ্র্যান্ড আনিকুট। এছাড়া এই কারিকাল পুহার নামক একটা বন্দর তিনি বানাচ্ছেন। ইনি কি বানাচ্ছেন? কারিকাল পুহার নামক একটা বন্দর পুহার নামক কি বানাচ্ছে? বন্দর বানাচ্ছে, পুহার নামক বন্দর, যেটিকে কাবেরী পট্টনমও বলা হয়। এই পুহার বন্দরকে কি বলা হয়? কাবেরী পট্টনম। পুহার বন্দরকে বলা হয় কি? কাবেরী পট্টনমও কিন্তু বলা হয়। এরপর ধীরে ধীরে চোল বংশের রাজারা হতে থাকে কমজোর, হতে থাকে অযোগ্য, ফলে ধীরে ধীরে তারা কিন্তু সামন্ত জীবনযাপন শুরু করে। এবং এইভাবে প্রায় 400 থেকে 500 বছর পর্যন্ত তারা সামন্ত জীবনযাপন করে। তারপর আবার চোল বংশের কিন্তু উদ্ভব ঘটছে কোন শতাব্দীতে এসে? নবম শতাব্দীতে এসে কিন্তু চোল বংশের উৎপত্তি ঘটছে। তো নবম শতাব্দীর চোল বংশ আমরা এর আগে মানে ওটা পড়ানোর আগে, তার আগে বাকাটাক বংশ আছে, চালুক্য বংশ আছে, এগুলো, তারপর পল্লব বংশ আছে, এগুলো আগে কমপ্লিট করব। তারপরে আবার আসবো নবম শতাব্দীর চোল বংশ। তো এই যে সঙ্গমকালীন টাইম পিরিয়ডে এই যে তিনটে বংশের উদ্ভব ঘটেছিল, চের বংশ, পাণ্ড্য বংশ এবং চোল বংশ। তো এখান থেকে আমরা একটুখানি দেখে নেব যে সঙ্গমকালীন আর্থিক জীবন, ব্যবসা বাণিজ্য বা ধার্মিক জীবনযাপন বা সেই টাইমে বন্দর কী কী ছিল একটুখানি আমরা ডিসকাস করে নেব।
তো এখানে নেক্সটলি হেডিং করো তোমরা যে সঙ্গমকালীন আর্থিক জীবনযাপন। সঙ্গমকালীন সঙ্গমকালীন আর্থিক জীবনযাপন। সঙ্গমকালীন আর্থিক জীবনযাপন। সঙ্গমকালীন আর্থিক জীবনযাপন। তো সঙ্গমকালে আর্থিক জীবনযাপন কিসের উপরে ডিপেন্ড করতো, কি কি জিনিস তখন আর্থিক দিক থেকে তাদেরকে সহায়তা করতো? তো এই টাইমে তোমাদের একটু আগেই পড়ালাম যে সুতি বস্ত্র খুব ফেমাস হয়েছিল। তো সুতি বস্ত্র ছিল ছিল মেনলি ভারতের সাউথ ইন্ডিয়ায় সব থেকে মেন জিনিস পাওয়া যায় যেটা ভারত যার জন্য ফেমাস, সেটা হলো মশলা। তো সুতি বস্ত্র, মশলা, তারপর মতি। এছাড়া তোমাদের একটু আগে বললাম যে কাবেরী নদীতট খুব উর্বর ছিল, সুতরাং কৃষিকার্য ও পশুপালন পশুপালন কিন্তু প্রসিদ্ধ ছিল। কৃষিকাজ এবং পশুপালন ইত্যাদি কিন্তু খুব প্রসিদ্ধ ছিল। এবং এই সময়ের যে সুতি বস্ত্র, এই সুতি বস্ত্র কিন্তু পুরো টোটাল ওয়ার্ল্ডে কিন্তু প্রসিদ্ধ ছিল। পুরো বিশ্বে কিন্তু পুরো বিশ্বে এটা প্রসিদ্ধ ছিল। পুরো বিশ্বে প্রসিদ্ধ ছিল। নেক্সটলি হেডিং করো এই যে সঙ্গমকালীন টাইমে ব্যবসা বাণিজ্য। সঙ্গমকালীন টাইম পিরিয়ডে ব্যবসা বাণিজ্য। তো এই টাইমে সব থেকে বেশি ব্যবসা হচ্ছে ভারতের সাথে কাদের? এই টাইমে সব থেকে বেশি ব্যবসা হচ্ছে ভারতের সাথে রোমের। ভারতের সাথে রোমের সব থেকে বেশি ব্যবসা হতো। সব থেকে বেশি ব্যবসা হতো ভারতের সাথে কাদের? রোমের। এছাড়া তামিলনাড়ুর আরিকামেডু থেকে রোমে সর্বাধিক কি জিনিস পাঠানো হতো, ব্যবসা বাণিজ্য হতো। কোথায়? লিখে রাখো, তামিলনাড়ুর আরিকামেডু। তামিলনাড়ুর আরিকামেডু, যেটার নাম এখন পন্ডিচেরি। এখান থেকে সব থেকে বেশি রোমে জিনিস পাঠানো হতো। সব থেকে বেশি জিনিস রোমে পাঠানো হতো। এখান থেকে সব থেকে বেশি ব্যবসা রোমের সাথে হতো। নেক্সটলি হেডিং করো যে এই সঙ্গমকালীন টাইম পিরিয়ডে ধার্মিক জীবনযাপন কেমন ছিল। তো হেডিং করো ধার্মিক জীবনযাপন। সঙ্গমকালীন ধার্মিক জীবনযাত্রা। তো এই টাইমে প্রমুখ দেবতা কে ছিল? মেন দেবতা। তো প্রমুখ দেবতা লিখে রাখো, প্রমুখ দেবতা ছিল মুরগান। প্রমুখ দেবতা ছিল কি? মুরগান ছিল প্রমুখ দেবতা, যাকে বর্তমানে এই মুরগানকে বর্তমানে বলা হয় কি? বর্তমানে একে সুব্রামণিয়াম বলা হয়। বর্তমানে একে বলা হয় সুব্রামণিয়াম। বর্তমানে একে সুব্রামণিয়াম বলা হয়। এছাড়া দ্বিতীয় প্রমুখ দেবতা কে ছিল? সেকেন্ড প্রমুখ দেবতা ছিল কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর ছিল
আর দ্বিতীয় প্রমুখ দেবতা। নেক্সটলি এখান থেকে দেখো যে সঙ্গমকালীন টাইম পিরিয়ডে প্রমুখ বন্দর কি কি ছিল, মানে চের বংশ, পাণ্ডব বংশ এবং চোল বংশ, এদের আলাদা আলাদা বন্দর ছিল। তো সেই বন্দরগুলো কি কি এক্সামে কোশ্চেন দেবে, তো লিখে রাখো। ফার্স্ট লেখো চের বংশ। চের বংশ, চের বংশের কি ছিল বন্দরের নাম? চের বংশের লেখো চের। চের রাজাদের বন্দর ছিল চের। সেকেন্ডলি লেখো পাণ্ডব বংশ। পাণ্ডব বংশ, পাণ্ডব বংশদের বন্দর ছিল কিন্তু দুটো বন্দর মনে রাখবে, একটা হলো শালিউর, শালিউর এবং আরেকটা হলো কোরকায়, কোরাকায়। আর চোলদের চোল বংশদের এদের যে বন্দরগুলো ছিল, বন্দরগুলো কোথায় কোথায় ছিল, ছিল পুহার, আর একটা লেখো উরাই। একটা হলো পুহার, পুহার এবং উরাই। পুহার এবং উরাইতে ছিল এদের বন্দর। এরপর নেক্সটলি হেডিং করো যে সঙ্গমকালীন সাহিত্য। সঙ্গমকালীন মেনলি 5টা সাহিত্যর ব্যাপারে আমাদের জানতে হবে। লেখো সঙ্গমকালীন সাহিত্য। সঙ্গমকালীন সাহিত্য অর্থাৎ লিটারেচার। সঙ্গমকালীন সাহিত্য, তো সঙ্গমকালীন সাহিত্য লেখা হয়েছিল কোন ভাষাতে? লেখা হয়েছিল তামিল ভাষাতে। কোন ভাষাতে লেখা হয়েছিল? লিখে রাখো তামিল ভাষা। তামিল ভাষাতে কিন্তু এই সাহিত্যগুলো লেখা হয়েছিল। সাহিত্যের সংখ্যা কটা? 5টা। সাহিত্যের সংখ্যা হলো কটি? টোটাল 5টা সাহিত্য। এই 5টা সাহিত্য কি কি? ফার্স্ট লেখো তোলকাপিয়াম। ফার্স্ট লেখো তোলকাপিয়াম। তোলকাপিয়াম কার লেখা এবং কি কি প্রকৃতির বই? অলরেডি এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি। তোলকাপিয়াম, তোলকাপিয়াম, তোলকাপিয়াম কার লেখা? তোলকাপিয়াম লেখা তোলকাপিয়ারের লেখা। কার লেখা? তোলকাপিয়ার। তোলকাপিয়ার, তোলকাপিয়ারের লেখা। তো তোলকাপিয়ারের লেখায় এটা কি প্রকৃতির বই? তো এটা হলো একটা ব্যাকরণ বই। এটা কি প্রকৃতির বই? ব্যাকরণ বই। তোলকাপিয়ারের লেখা একটা ব্যাকরণ পুস্তক হলো কি? ব্যাকরণ পুস্তক হলো তোলকাপিয়াম। তোলকাপিয়াম। নেক্সট সাহিত্য লেখো। নেক্সট লেখো 2 নম্বর দিয়ে তিরুকুরাল বা কুরাল। তিরুকুরাল বা তিরুকুরাল বা কুরাল। এটা তামিল সাহিত্যের, এই তিরুকুরালকে তামিল সাহিত্যের কি বলা হয়? তামিল সাহিত্যের বাইবেল বলা হয়। একে একে তামিল সাহিত্যের, একে তামিল সাহিত্যের বাইবেল বলে। তো কোশ্চেন দেবে যে তামিল সাহিত্যের বাইবেল কাকে বলা হয়? তামিল সাহিত্যের বাইবেল বা একে বলা হয় তামিল সাহিত্যের এঞ্জেল। তামিল সাহিত্যের এঞ্জেল বা তামিল সাহিত্যের বাইবেল। তো তামিল সাহিত্যের বাইবেল কাকে বলছে? বলা হচ্ছে এই তিরুকুরাল বা কুরালকে বলা হয় তামিল সাহিত্যের বাইবেল। 3 নম্বর বইয়ের নাম লেখো জীবক চিন্তামণি। জীবক, জীবক চিন্তামণি, জীবক চিন্তামণি। এবং আরেকটা বই এর পাশাপাশি লেখো জীবক চিন্তামণি এবং 4 নম্বর দিয়ে লেখো শিলপাদিকারাম। শিলাপাদি
শিলাপাদিকারাম, শিলাপাদিকারাম। তো এই বই দুটো কিন্তু জৈন ধর্মের সাথে রিলেটেড। এই দুটো বই কিসের সাথে রিলেটেড? এটাও জৈন ধর্মের সাথে, জৈন ধর্মের সাথে রিলেটেড, এবং এই বইটাও কিন্তু জৈন ধর্মের সাথে রিলেটেড। কিন্তু মেনলি একটা গল্প বলবো এই শিলপাদিকারাম বইটার ওপরে। এটা জৈন ধর্মের সাথে রিলেটেড এবং এর পাশাপাশি এই বইতে কিসের কাহানি আছে? এই শিলপাদিকারামে কাহানি আছে নূপুরের কাহানি, নূপুরের কাহানি, নূপুরের, নূপুরের কাহানি আছে কিসে? শিলপাদিকারাম বইতে। নূপুরের কাহানিটা কি? কাহানিটা লেখার দরকার নেই, এমনি জাস্ট শুনে রাখো। তো রাজা ছিল, রাজার নাম কি? রাজার নাম ছিল রাজা কেবলাম। রাজার নাম কি ছিল? আচ্ছা, কি একটা ডিস্টার্ব হচ্ছে এখানে। রাজার নাম ছিল, রাজার নাম কি? রাজার নাম কেবলাম। রাজার নাম কি? রাজার নাম ছিল কেবলাম। এবং কেবলামের পত্নী অর্থাৎ ওয়াইফ ছিল, তার নাম কি? তার নাম হলো কান্নাগি। তার নাম হলো কান্নাগি। তো রাজা কেবলান কি করতো? কেবলান, কেবলান, রাজা কেবলান তার ওয়াইফ কান্নাগিকে ছেড়ে মাধবী নামক আরেকটা নর্তকী ছিল, আরেকজন ব্যক্তি ছিল মাধবী। এই মাধবীর প্রেমে ছিল সে লাট্টু। তো এবং এর প্রেমে লাট্টু হয়ে কেবলামের যা টাকা পয়সা ধন সম্পদ ছিল সব উড়িয়ে দেয়, কার ওপরে? মাধবীর ওপরে উড়িয়ে দেয়। এবং ওড়াতে ওড়াতে তার রাজকোষ হয়ে যায় শূন্য, মানে তার কাছে এক পয়সাও থাকে না। এবার তারপর যখন তার কাছে টাকা থাকে না তখন মাধবীও চলে যায় এবং পরে সে তার ভুল বুঝতে পারে এবং অনুশোচনায় আবার কেবলান ফিরে যায় কার কাছে? কান্নাগির কাছে ফিরে যায়। কিন্তু কান্নাগি তাকে মাফ করে দেয়, মাফ করে দিয়ে তাকে তার নিজের পায়ে থাকা একটা নূপুর, সেই নূপুর খুলে কেবলানকে দেয় এবং কেবলানকে দিয়ে বলে এটাকে বিক্রি করে তার থেকে যে অর্থ আসবে সেই অর্থ দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করতে। সেই মতো কেবলান কি করে? কেবলান কান্নাগির যে নূপুর, সেই নূপুরটা নিয়ে নিয়ে কান্নাগির নূপুর, ভালোই ডিস্টার্ব হচ্ছে তো, কান্নাগির নূপুর, কান্নাগির নূপুর নিয়ে সে বাজারে বিক্রি করে এবং সেখান থেকে সে কিছু অর্থ পায়। এবং কোন বাজারে বিক্রি করে? মাদুরার বাজারে, মাদুরা, মাদুরার বাজারে বিক্রি করে। এবং মাদুরার বাজারে বিক্রি করে সেখান থেকে সে কিছু অর্থ পায় এবং সেটা নিয়ে সে ব্যবসা শুরু করে। কিন্তু সেই টাইমে আরেকটা ঘটনা ঘটছে, মাদুরার যে রানী ছিল, মাদুরার রাজার যে রানী ছিল, সেই রানী নূপুর তখন হারিয়ে যায় ঘটনাক্রমে। এবং সেই নূপুর খোঁজ করে জানা যায় যে কেবলান নামে এক ব্যক্তি নূপুর বিক্রি করেছে সেই টাইমে। তার মানে কেবলান কি করেছে? কেবলান সেই নূপুর চুরি করেছে, কিন্তু আদতে কেবলান তার নূপুর চুরি করেনি, তার ওয়াইফের নূপুরটা নিয়ে সে বিক্রি করেছিল। তাই মাদুরার রাজা কি করে? কেবলানকে অ্যারেস্ট করে, কেবলানকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে ফাঁসির আরোপে তাকে, চুরির আরোপে তাকে ফাঁসি দিয়ে দেয়। এরপর কেবলানের যে ওয়াইফ ছিল তার নাম কি? কান্নাগি। কান্নাগি জানে যে তার নূপুরই তার হাজবেন্ড বিক্রি করেছে, সুতরাং এই কান্নাগি মাদুরার যে রাজবংশ ছিল তাদের ওপর যে অভিশাপ বলে, শাপ বলে, সেই অভিশাপ দেয়। এবং এর ফলে মাদুরা শহর ধীরে 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 কি টোটালি নষ্ট হয়ে যায়। তো এই গল্পটা আছে কিসে? আসে এই শিলপাদিকারাম এই সাহিত্যে পাওয়া যাবে। এই যে গল্পটা বললাম এই গল্পটা। লাস্ট সাহিত্য লেখক সঙ্গমকালীন টাইম পিরিয়ডে মণি মেখলা লেখো 5 নম্বর দিয়ে। মণি মেখলা, মণি মেখলা, মণি মেখলে। তো মণি মেখলে বা মণি মেখলা এটা কোন ধর্মের সাথে রিলেটেড? তো আগের দুটো বললাম জৈন ধর্মের সাথে রিলেটেড, আর এটা হলো বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড, বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধ, বৌদ্ধ ধর্মের
সাথে বৌদ্ধ ধর্মের সাথে এটা সম্বন্ধ আছে। এবং এতে কিসের কাহিনী পাওয়া যায়? তো এতে ওই কেবলম এবং মাধবীর সন্তান মণিমেখলামের চর্চা আছে। এতে কিসের চর্চা আছে? এতে কেবলান ও মাধবী, মাধবী বলতে সেই নর্তকী, মাধবীর সন্তান মণিমেখলাম, সন্তানের নাম মণিমেখলাম এর চর্চা করা হয়েছে। তো এই হয়ে গেল টোটাল তোমাদের সংগ্রামকালীন টাইম পিরিয়ডের উপর থেকে যত টাইপের কোশ্চেন আসে সবকটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা নেক্সট যে বংশটা শুরু করব বাকাটাক বংশ, এবং এটা খুব একটা বড় হবে না, ছোট একটা রাজবংশ। লেখো বাকাটাক বংশ। নেক্সট পেজে লেখো বাকাটাক বংশ। বাকাটাক বংশ। এই বাকাটাক বংশের উৎপত্তি কোথায় হচ্ছে? তো চলে আসো সাতবাহনের টাইম পিরিয়ডে। তো এখানে আমি ম্যাপটা আঁকছি ভারতের সাউথ সাইডেরই। তো সাতবাহন বংশের রাজত্ব কোথায় ছিল? সাতবাহন বংশের রাজত্ব ছিল মেনলি এই মহারাষ্ট্রের এরিয়াতে ছিল সাতবাহন বংশের রাজত্ব। তো সাতবাহন বংশ যখন চলে যাচ্ছে এই জায়গাটাতে দেখবে এই সাতবাহন বংশের এরিয়াতে 3টে থেকে 4টে রাজবংশ এখানে রাজত্ব করবে। তো ফার্স্টে ছিল কে? ফার্স্টে ছিল সাতবাহন। ফার্স্টে কে ছিল? ফার্স্টে ছিল সাতবাহন। এই সাতবাহন বংশ চলে যাওয়ার পর এবার আসছে এখানে কে? এবার আসছে এখানে বাকাটাক বংশ। এখানে কে আসছে? বাকাটাক বংশ। তো বাকাটাক বংশের এরিয়া কোথায়? আশা করি বুঝতে পেরেছো। তো লিখে রাখো এখানে সাতবাহন বংশের শেষে ওদের জায়গায় আসে বাকাটাক বংশ। সাতবাহন বংশের শেষে ওদের জায়গায় আসে এই বংশ অর্থাৎ বাকাটাক বংশ। কাদের টাইমে আসে? কাদের জায়গায় আসে? সাতবাহন বংশ যেখানে রাজত্ব করেছিল সেই জায়গাটা আসে। এই বাকাটাক বংশের ব্যক্তিরা এরা মেনলি যে ধর্ম মানত সেটা হলো একদম গোড়া হিন্দু ছিল। এরা ব্রাহ্মণ ধর্ম মানত। এরা ব্রাহ্মণ ধর্মকে মান্যতা দিত। এরা ব্রাহ্মণ ধর্ম মানত। এবং এই বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, লেখো এই বংশের প্রতিষ্ঠাতাকে বা সংস্থাপককে। তো এই বংশের প্রতিষ্ঠাতার নাম বিন্ধ্যাশক্তি। এই বংশের প্রতিষ্ঠাতার নাম কি? নাম হলো বিন্ধ্যাশক্তি। বিন্ধ্যাশক্তি হলো এই বংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন দেবে যে এই বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক বা প্রতাপী শাসক তার নাম কি? তার নাম হলো প্রবার সেন। তার নাম কি? তার নাম হলো প্রবার সেন। এই প্রবার সেন কি করছে? প্রবার সেন দুটো কাজ বলতে কি করছে? যজ্ঞ করছে। দু রকম যজ্ঞ করছে। কি যজ্ঞ? একটা হলো অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। আরেকটা যজ্ঞ কি করছে? আরেকটা যজ্ঞ করছে বাজপেয় যজ্ঞ। তো অশ্বমেধ যজ্ঞ কটা করছে? 4টি অশ্বমেধ যজ্ঞ করছে। আর বাজপেয় যজ্ঞ একটা বাজপেয় যজ্ঞ করছে। টোটাল 5টা যজ্ঞ করেছে, তার মধ্যে 4টে অশ্বমেধ এবং একটা বাজপেয় যজ্ঞ করেছে।
এরপর এই বংশের শাসক আসছে কে? এই বংশের শাসক আসছে, এই বংশের পরবর্তী শাসক আসছে, লেখো পরবর্তী শাসক। পরবর্তী শাসক, পরবর্তী শাসকের নাম কি? নাম হলো রুদ্রসেন। পরবর্তী শাসককে, পরবর্তী শাসক হলো রুদ্রসেন। পরবর্তী শাসক রুদ্রসেন। এই রুদ্রসেনের টাইমে একটু ফ্ল্যাশব্যাকে যাও। গুপ্ত বংশ যখন পড়িয়েছিলাম সেখানে দেখো যখন চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেই টাইম পিরিয়ডে তার ভাইয়ের, তার ভাইয়ের যে বউ ছিল, ওয়াইফ ছিল, যার নাম ছিল ধ্রুব স্বামিনী, সেই ধ্রুব স্বামিনীর সাথে বিবাহ করে এবং বিবাহের ফলে তাদের একটা মেয়ে হয়। মেয়ের নাম কি? মেয়ের নাম ছিল প্রভাবতী। কি বলেছিলাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করছে কার সাথে? বিবাহ করছে ধ্রুব স্বামিনী, ভাইয়ের বউ, ধ্রুব স্বামিনী, ধ্রুব স্বামিনী। এরা বিবাহ করার ফলে এদের যে মেয়ে হচ্ছে, মেয়ের নাম কি? মেয়ের নাম হলো প্রভাবতী, প্রভাবতী। এবং প্রভাবতীর ওখানে বলেছিলাম যে এই প্রভাবতীর বিবাহ হয় বাকাটাক বংশের সাথে। তো বাকাটাক বংশের কোন রাজার সাথে? এই রুদ্র সেনের সাথে বিবাহ হয়েছে। কার সাথে বিবাহ হয়? এই রুদ্র সেনের সাথে বিবাহ হয়। রুদ্র সেনের সাথে বিবাহ হচ্ছে কার? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে প্রভাবতী। এরপর এবং এর ফলে কি হলো? এর ফলে বাকাটাক বংশ এবং গুপ্ত বংশের মধ্যে সম্পর্কও ভালো হলো, সুসম্পর্ক গঠিত হয়েছে। এবং এরপর বাকাটাক বংশের শক্তি ধীরে ধীরে কমজোর হতে থাকে এবং এর পরিবর্তে, বাকাটাক বংশের পরিবর্তে ওই জায়গাতে আরেকটা নতুন রাজবংশ আসবে। তার নাম কি? তার নাম হলো চালুক্য বংশ। চালুক্য বংশ। তাহলে দেখো যে ওই মহারাষ্ট্রের ওই চত্বরে, মানে টোটাল মহারাষ্ট্র, ওপরে একটু গুজরাটের অংশ আছে, ওদিকে মধ্যপ্রদেশ, তো এই টোটাল চত্বরে ফার্স্টে আসলো সাতবাহন, তারপরে বাকাটাক, তারপরে আসলো চালুক্য। এরপর চালুক্যের পরেও এখানে আরো অন্য আরেকটা রাজবংশ আসবে। তো পরে যখন আসতে থাকবে ধীরে ধীরে আমরা সেখানে জানতে থাকবো। তো নেক্সটলি হেডিং করো চালুক্য বংশ। চালুক্য বংশ। চালুক্য বংশ। চালুক্য বংশের এদের টাইম পিরিয়ড কত ছিল? এদের টাইম পিরিয়ড ছিল 550 থেকে 757 এডি, 757 খ্রিস্টাব্দ, 757 খ্রিস্টাব্দ ছিল এদের টাইম পিরিয়ড। 550 থেকে 757 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং এরা মেনলি তিনটে শাখায় কিন্তু বিভক্ত ছিল। তো এরা সাতপুরা পর্বতের দক্ষিণে বাকাটাক বংশের পতনের পর কিন্তু এদের উত্থান হয়। তো লিখে রাখো সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত কোথা দিয়ে গেছে? ঠিক এর ওপর দিয়ে, ঠিক এর ওপর দিয়ে যে পর্বত শ্রেণীটা গেছে এখান দিয়ে, এটা হলো কি সাতপুরা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ। এবং সাতপুরা রেঞ্জের ওপর দিয়ে গেছে কি? এখান দিয়ে গেছে বিন্ধ্যা রেঞ্জ। এবং এর মাঝখান দিয়ে যে নদীটা এসছে তার নাম হলো কি? তার নাম হলো নর্মদা। একটু ওপর নিচে হয়ে গেছে, আর একটু ডাউনে আসবে। এর মাঝখান দিয়ে যে নদীটা গেছে সেটা হলো কি? নর্মদা। তো এখানে লিখে রাখো এই চালুক্য বংশ কোথায় এদের উৎপত্তি হচ্ছে? তো সাতপুরা রেঞ্জের দক্ষিণে, সাতপুরা পর্বতের, সাতপুরা পর্বতের দক্ষিণে বাকাটাক বংশ যখন, বাকাটাক বংশ যখন পতন হচ্ছে, বাকাটাক বংশের, বাকাটাক বংশের পতনের পর চালুক্য বংশের উত্থান হয়। বাকাটাক বংশের পতনের পর চালুক্য বংশের কিন্তু উত্থান হচ্ছে, চালুক্য বংশের উত্থান হয় বাকাটাক বংশের পতনের পর।
এই চালুক্যরা মূলত 3টে শাখায় কিন্তু বিভক্ত ছিল। এরা কটা শাখায় বিভক্ত? 3টি শাখায় বিভক্ত। এরা 3টি শাখায় বিভক্ত ছিল। কটা শাখায়? 3টি শাখায়। 3টি শাখায় বিভক্ত হয়। 3টি শাখা কি কি? ফার্স্ট অফ অল লেখো বাতাপির চালুক্য, বাতাপি একটা শাখা। সেকেন্ডলি লেখো কল্যাণী, কল্যাণীর চালুক্য, কল্যাণী চালুক্য। এবং তৃতীয়ত লেখো বেঙ্গির চালুক্য, বেঙ্গি, বেঙ্গির চালুক্য। তো এর মধ্যে মেনলি ইম্পর্টেন্ট আমাদের বাতাপির চালুক্য আর কল্যাণী চালুক্য। বেঙ্গি চালুক্য থেকে অতটা বেশি জানার দরকার নেই এবং অত বেশি কোশ্চেন দেয় না। তো নেক্সটলি হেডিং করো এখান থেকে নেক্সট পেজে গিয়ে বাতাপির চালুক্য। নেক্সট হেডিং করো বাতাপির বাতাপির চালুক্য। নেক্সটলি হেডিং করো বাতাপির চালুক্য। বাতাপির অপর নাম কি ছিল? বাতাপির অন্য নাম ছিল বাদামি। বাতাপির অপর নাম কি? বাতাপির অপর নাম ছিল, একে বাতাপি বা বাদামি বলা হতো। বাতাপির অপর নাম ছিল বাদামি। এই সময় চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? তো অবভিয়াসলি বাতাপির চালুক্য বলা হচ্ছে মানে ক্যাপিটাল বাতাপিতেই অবস্থিত ছিল। তো রাজধানী কোথায়? এই সময় এদের রাজধানী ছিল, রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল বাতাপি। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল বাতাপি। এই বাতাপির চালুক্য এদের প্রথম শাসক বা এদের প্রতিষ্ঠাতা কে? তো লেখো প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা। এদের প্রতিষ্ঠাতা কে? তো এদের প্রতিষ্ঠাতা হলেন জরাসিংহ। প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হলেন জরাসিংহ। জরাসিংহ হলেন প্রতিষ্ঠাতা। এবং এই জরাসিংহর পরবর্তী শাসক আসছে কে? এর পরবর্তী শাসক আসছেন কীর্তিবর্মন, প্রথম কীর্তিবর্মন। পরবর্তী শাসক কে আসছে? কীর্তিবর্মন, কীর্তিবর্মন 1, প্রথম কীর্তিবর্মন, কীর্তিবর্মন 1। এবং এই কীর্তিবর্মন 1 কে বলা হচ্ছে কি? প্রকৃত শাসক। এনাকেই বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। একেই বলা হচ্ছে কি? এনাকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, প্রকৃত প্রতিষ্ঠাতা। যেমন গুপ্ত বংশের টাইম পিরিয়ডে, গুপ্ত বংশের টাইম পিরিয়ডে তোমাদেরকে পড়িয়েছিলাম যে গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে করছে? শ্রীগুপ্ত। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হচ্ছে? প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তকে বলা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। তেমনি এখানে ফাউন্ডার কে হচ্ছে? ফাউন্ডার হচ্ছে জরাসিংহ। এবং প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হচ্ছে বা প্রকৃত নির্মাতা বলা হচ্ছে কাকে? বলা হচ্ছে কীর্তিবর্মন 1 কে, প্রথম কীর্তিবর্মনকে। এরপর আসে এই বংশের সব থেকে প্রতাপী শাসক। এই বংশের সব থেকে প্রতাপী শাসক, তার নাম কি? তার নাম হলো দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। এবং দ্বিতীয় পুলকেশীর নাম আমরা অলরেডি একটা জায়গায় পড়ে এসছি। কোথায় পড়ে এসছি? চটজলদি কমেন্ট বক্সে কমেন্ট করবে যে দ্বিতীয় পুলকেশী জাস্ট 2 কি 3টে ক্লাস আগেই আমরা পড়ে এসছি দ্বিতীয় পুলকেশীর নাম। এবং দ্বিতীয় পুলকেশী কার সাথে রিলেটেড সেটাও কিন্তু এখানে আমরা একটু পরে বলছি, কিন্তু অলরেডি পড়িয়েছি। তো কোথায় পড়িয়েছি, কার সাথে কিভাবে রিলেটেড, সেটা কমেন্ট বক্সে চটজলদি কমেন্ট করবে। তো এই বংশের সব থেকে প্রতাপী শাসককে সব থেকে শ্রেষ্ঠ শাসক, এই বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? ছিলেন এই দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী কি করছে? নেক্সট পেজে লেখো দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী কি করছে?
তিনটে যুদ্ধ করছে। তিনটে যুদ্ধ কি কি? দ্বিতীয় পুলকেশী তিনটে মেনলি যুদ্ধ করছে। সেই তিনটে যুদ্ধ কি কি? ফার্স্ট অফ অল, যেটা তোমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি, ইনি যুদ্ধ করছেন কার সাথে? নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের সাথে। নর্মদা নদী তীরে পুষ্যবতী বংশ পড়ানোর সময় কিন্তু পড়িয়েছিলাম যে হর্ষবর্ধন টোটাল উত্তর ভারত তিনি দখল করে নিয়েছেন, তারপর তার নজর পড়ে দক্ষিণ ভারত দখল করার জন্য। তো দক্ষিণ ভারত যখন তিনি দখল করতে যাচ্ছেন, তাকে আটকাচ্ছে কে? তাকে আটকাচ্ছে নর্মদা নদী তীরে চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশী। তো নর্মদা নদী তীরে উত্তর ভারতের কনৌজের রাজা ছিলেন। উত্তর ভারতের কনৌজের রাজা নাম হলো হর্ষবর্ধন। হর্ষবর্ধনকে পরাস্ত করেন এবং হর্ষবর্ধন এরপর আর কিন্তু তিনি দক্ষিণ ভারত অ্যাটাক করেনি। এবং এই ব্যাপারে আমরা কিসের থেকে জানকারি পেয়েছি? এটাও কিন্তু অলরেডি পড়িয়েছি। এর ব্যাপারে আমরা জানকারি পাই এহোর অভিলেখ থেকে। কোন অভিলেখ? এহোর অভিলেখ। এহোর অভিলেখ থেকে পাই। তো যারা কমেন্ট করলে না, তো প্রিপারেশন লেভেল কিন্তু তোমাদের অনেক ডাউনে আছে, সুতরাং এখান থেকে কোশ্চেন আসবে। প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে রেকর্ডেড ফরম্যাটে ক্লাস থাকছে, তো রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। আচ্ছা, এখান থেকে নেক্সট যুদ্ধ কার সাথে হচ্ছে? নেক্সট দুটো যুদ্ধ হচ্ছে কাঞ্চির পল্লব বংশের সাথে পরবর্তী দুটো যুদ্ধ হচ্ছে। তার মধ্যে একটা যুদ্ধে পুলকেশী জিতছে, আর একটা যুদ্ধে পুলকেশী হেরে যাচ্ছে। তো কাঞ্চির কার সাথে যুদ্ধ করছে? ফার্স্ট অফ অল প্রথমে যুদ্ধ করছে মহেন্দ্র বর্মন। এই মহেন্দ্র বর্মনের সাথে দ্বিতীয় পুলকেশী যুদ্ধ করেন এবং যুদ্ধ করে তিনি মহেন্দ্র বর্মনকে মেরে দেন, মহেন্দ্র বর্মনকে হত্যা করে দেন। এবং হত্যা করে তিনি দখল করেন কাঞ্চি দখল করেন। এবং মহেন্দ্র বর্মন কোন বংশের রাজা? পল্লব বংশের রাজা। পল্লব বংশ এখনো পড়ানো হয়নি। পল্লব বংশ এর পরে আমরা পল্লব বংশ সম্বন্ধে পড়বো, চালুক্য কমপ্লিট হওয়ার পর। তো এই পল্লব বংশের রাজা ছিল একজন মহেন্দ্র বর্মন। আচ্ছা, ম্যাপ সহকারে দেখি, তাহলে আশা করি আরো বেশি ক্লিয়ার হবে। তো মেনলি ভারতের সাউথ সেকশনটা লাগবে, তো সাউথ সেকশনটা এখানে আঁকছি। এখানে দেখো, চালুক্য বংশের উৎপত্তি হচ্ছে সাতবাহন বংশের এই এরিয়াতে, এখানে চালুক্য বংশ। আর যেখানে চোল বংশ ছিল, ওই চোল বংশের জায়গায় এখানে আসছে পল্লব বংশ। চোল বংশটা মেনলি যেখানে ছিল, চোল বংশ এবং পাণ্ডব বংশ, এখানে আসছে এই এরিয়াতে পল্লব বংশ। এখানে কি? পল্লব বংশ আছে, নিচে লিখি। পল্লব বংশ। আর এটা কি? এটা হলো চালুক্য বংশ, বাতাপির চালুক্য। তো সবার প্রথমে এই বাতাপির চালুক্য বংশের রাজা, তার নাম কি? তার নাম হলো দ্বিতীয় পুলকেশী। ব্যক্তির নাম হলো দ্বিতীয় পুলকেশী। গল্পটা ভালোভাবে শুনবে। দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী তিনটে যুদ্ধ করছে। ফার্স্ট যুদ্ধ করছে উত্তর ভারত থেকে, এখান দিয়ে গেছে কি নর্মদা নদী, এর উপর দিয়ে বললাম এরকম জায়গায় আছে কি সাতপুরা রেঞ্জ এখানে আছে।
সাতপুরা রেঞ্জ এরকম জায়গায়। এর উপরে আছে কি বিন্ধ্য রেঞ্জ, বিন্ধ্য পার্বত্য অঞ্চল, এবং এর মাঝখান দিয়ে গেছে কি, এর মাঝখান দিয়ে গেছে নর্মদা নদী, এখান দিয়ে গেছে নর্মদা নদী, গিয়ে পড়েছে কোথায়, পড়েছে আরব সাগরে গিয়ে মিশেছে, নর্মদা নদী গিয়ে আরব সাগরে মিশেছে। তো ওপরে আছে, ওপরে যে রাজা আছে তার নাম কি হর্ষবর্ধন, হর্ষবর্ধন, হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন টোটাল কিন্তু উত্তর ভারত তার ক্যাপচার করা হয়ে গেছে। তারপর সে বিন্ধ্য পর্বত অতিক্রম করে উনি আসছেন কোন পর্যন্ত, নর্মদা নদীর তীর পর্যন্ত, এবং সেটা দেখে ফেলেছে কে, এই চালুক্য বংশের রাজারা। এবং ভাবছে যদি এই হর্ষবর্ধন কোনো ক্রমে নর্মদা নদী ক্রস করে এই পারে চলে আসে তাহলে এদেরকে আটকানো যাবে না। সুতরাং এখানে ফাইট করছে কে, এখানে যুদ্ধ করছে এই দ্বিতীয় পুলকেশী, এবং দ্বিতীয় পুলকেশী এখানে যুদ্ধ করে হর্ষবর্ধনকে হারিয়ে দিচ্ছে। হর্ষবর্ধনকে এমনি পরাস্ত করছে, মেরে দিচ্ছে না, হর্ষবর্ধনকে হারিয়ে দিচ্ছে। হর্ষবর্ধন হেরে যাওয়ার পর পরবর্তী যে যুদ্ধ, ফার্স্ট যুদ্ধ কমপ্লিট হয়ে গেল, পরবর্তী যুদ্ধ করছে কার সাথে, পল্লব বংশের সাথে। এবং পল্লব বংশের রাজধানী কি ছিল, রাজধানী ছিল কাঞ্চি, রাজধানী কি ছিল, রাজধানী ছিল কাঞ্চি। তো পরবর্তী যুদ্ধ হচ্ছে কাদের সাথে, পল্লব বংশের সাথে যুদ্ধ হচ্ছে। তো দ্বিতীয় পুলকেশী কাঞ্চিতে আসছে, কাঞ্চিতে এসে দেখে, কাঞ্চিতে তখন রাজাকে, কাঞ্চির রাজা হলেন তার নাম হলো মহেন্দ্র বর্মন, কাঞ্চির রাজা হলেন মহেন্দ্র বর্মন। তো এই মহেন্দ্র বর্মনকে পরাজিত করে এবং মহেন্দ্র বর্মনকে হত্যা করে। এরপর এই পল্লব বংশের পরবর্তী শাসক আসছে মহেন্দ্র বর্মনের পরে, পরবর্তী শাসকের নাম কি, পরবর্তী শাসক হলেন নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন, নরসিংহ বর্মন। নরসিংহ বর্মন এসে এই মহেন্দ্র বর্মনের যে বদলা, সেই বদলা নেওয়ার জন্য নরসিংহ বর্মন কি করছে, নরসিংহ বর্মন ইনি অ্যাটাক করছে না, নরসিংহ বর্মন অ্যাটাক করছে না, আবার দ্বিতীয় পুলকেশী অ্যাটাক করছে, দ্বিতীয় পুলকেশী আবার পরবর্তীতে অ্যাটাক করছে। এবং পরবর্তী যখন অ্যাটাক করতে আসে তখন দেখছে, তখন রাজাকে, তখন রাজা হলেন নরসিংহ বর্মন। এবং এই নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে মারছে এবং দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে দ্বিতীয় পুলকেশীকে এখান থেকে তাড়িয়ে নিয়ে নিয়ে যাচ্ছে বাতাপি পর্যন্ত, এবং বাতাপিতে গিয়ে এই দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দিচ্ছে, দ্বিতীয় পুলকেশীকে মেরে দিচ্ছে। এবং তিনি উপাধি গ্রহণ করছে, তিনি বলতে কি নরসিংহ বর্মন উপাধি গ্রহণ করছে কি বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড উপাধি গ্রহণ করছে। এর কারণ কি, কারণ হলো প্রথমে দ্বিতীয় পুলকেশী যখন অ্যাটাক করেছিল এই মহেন্দ্র বর্মনকে, অ্যাটাক করে মহেন্দ্র বর্মনকে হত্যা করে, হত্যা করার পর তিনি উপাধি নিয়েছিলেন কি কাঞ্চি কোন্ড, তিনি উপাধি কি নিয়েছিলেন, কাঞ্চি কোন্ড, কাঞ্চি কোন্ড উপাধি নিয়েছিলেন। কে নিয়েছিলেন, দ্বিতীয় পুলকেশী উপাধি নিয়েছিলেন। এরপর যখন পরবর্তী শাসক নরসিংহ বর্মন আসে, নরসিংহ বর্মন এই মহেন্দ্র বর্মনের বদলা নেয়। এবং নরসিংহ বর্মন কিন্তু প্রথমে অ্যাটাক করেনি, এই দ্বিতীয় পুলকেশীরই চুলকানি ছিল, এই দ্বিতীয় পুলকেশী আবার অ্যাটাক করেছিল এই কাঞ্চিকে অর্থাৎ পল্লব বংশকে, এবং এসে দেখে তখন রাজা হলো নরসিংহ বর্মন, এবং নরসিংহ বর্মন তাকে পরাস্ত করে এবং তাকে কাঞ্চি থেকে তাড়িয়ে নিয়ে যায় বাতাপি পর্যন্ত, এবং বাতাপিতে গিয়ে তাকে হত্যা করে দেয় এবং উপাধি নিয়ে নেয় কি বাতাপি কোন্ড কিন্তু উপাধি নিয়ে নেয়। তাহলে দুটো যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে, ফার্স্টে হচ্ছে মহেন্দ্র বর্মন, সেকেন্ডলি হচ্ছে নরসিংহ বর্মন, লিখে রাখো নরসিংহ বর্মন। এবং এই যুদ্ধে নরসিংহ বর্মন কি হচ্ছে, নরসিংহ বর্মন জয়ী হচ্ছে এবং দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে দিচ্ছে। তো দ্বিতীয় পুলকেশীর উপাধি কি পাচ্ছে, দ্বিতীয় পুলকেশী মহেন্দ্র বর্মনকে হত্যা করে কাঞ্চিতে গিয়ে তিনি উপাধি নেন কাঞ্চিকোন্ড, আর নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে হত্যা করে তিনি বাতাপি পর্যন্ত চলে আসেন এবং তিনি উপাধি পান কি বাতাপি কোন্ড, বাতাপি কোন্ড। এই দুটো কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, বাতাপি কোন্ড উপাধি কার, কাঞ্চি কোন্ড উপাধি কে নিয়েছিলেন এবং কেন নিয়েছিলেন, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর দ্বিতীয় পুলকেশী থেকে নেক্সটলি আরেকটা কোশ্চেন দেয় যে এনার রাজসভায় একজন কবি ছিল, এনার দরবারি কবি, এনার দরবারি
দরবারি কবি নাম কি? রবি কীর্তি। দরবারি কবির নাম হলো রবি কীর্তি। এনার দরবারি কবির নাম কি ছিল? দরবারি কবির নাম ছিল রবি কীর্তি। এরপর এই বাতাপির চালুক্য বংশের লাস্ট শাসক, অন্তিম শাসক আসে কে? লেখো, অন্তিম শাসক আসে কীর্তি বর্মন দ্বিতীয়। এই বংশের অন্তিম শাসক, এই বংশের অন্তিম শাসক। তো এই বংশের অন্তিম শাসকের নাম কি? অন্তিম শাসক ছিলেন কীর্তিবর্মন দ্বিতীয়। কীর্তিবর্মন দ্বিতীয়। এই কীর্তিবর্মন দ্বিতীয় একজন অযোগ্য শাসক ছিল। এর ফলে কি হয়? এর ফলে এর টাইম পিরিয়ডে, এই কীর্তিবর্মনের টাইম পিরিয়ডে চালুক্য বংশ কিন্তু ধীরে ধীরে কমজোর হতে থাকে। এবার এই কীর্তিবর্মন দ্বিতীয়র একজন সেনাপতি ছিল। সেনাপতির নাম কি? সেনাপতির নাম হলো দন্তি দুর্গ। সেনাপতির নাম কি? সেনাপতির নাম হলো দন্তি দুর্গ। এই দন্তি দুর্গ কি করছে? দন্তি দুর্গ এই কীর্তিবর্মনকে হত্যা করে দিচ্ছে, কীর্তিবর্মনকে মেরে দিচ্ছে। মেরে দিয়ে এই দন্তি দুর্গ নতুন একটা রাজবংশের এস্টাবলিশ করছে, যার নাম হলো রাষ্ট্রকূট বংশ। যার নাম কি? যার নাম হলো রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশ। তাহলে দেখো, ওই যে সাতবাহন রাজাদের যে এরিয়া ছিল, এই সাতবাহন রাজাদের পরে এসছিল কে? বাকাটাক বংশ। বাকাটাক বংশ চলে গেল, তারপর আসলো কে? তারপর আসলো চালুক্য বংশ। চালুক্য বংশ চলে গেল, তারপর আসছে কে? তারপর আসছে রাষ্ট্রকূট বংশ। ওই একই এরিয়াতেই কিন্তু এই রাজবংশগুলো রাজত্ব করছে। এরপর আসলো কে? রাষ্ট্রকূট বংশ। এবার দেখো, এখানে এখনো চালুক্য বংশের কিছুটা বাকি আছে, শুধুমাত্র ফার্স্টটা আমরা আলোচনা করেছি, অর্থাৎ চালুক্য বংশ গেল কোথায়? এই যে বাতাপিটা আলোচনা করলাম। নেক্সট কল্যাণীর চালুক্য হেডিং করো। নেক্সট হেডিং করো কল্যাণীর চালুক্য। কল্যাণীর চালুক্য বংশ। কল্যাণীর চালুক্য বংশ। নেক্সটলি হেডিং করো কল্যাণীর চালুক্য বংশ। তো কল্যাণীর চালুক্য বংশে কি হচ্ছে? তো এখানে আগে একটুখানি ম্যাপ আঁকি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এক মিনিট, নেক্সট পেজে আঁকি, কারণ এখানে ডিস্টার্ব হচ্ছে। হলো না। এই এরিয়াটা জুড়ে ছিল কি? বাতাপির চালুক্য। এখানটাই ছিল কি? বাতাপির চালুক্য। বাতাপির চালুক্য বংশ। বাতাপির চালুক্য বংশতে কি হচ্ছে? বাতাপি চালুক্য বংশের শাসক কীর্তিবর্মন দ্বিতীয় যখন কমজোর হচ্ছে, তাকে হত্যা করছে কে? দন্তি দুর্গ হত্যা করে চালুক্য বংশের পরিবর্তে এখানে নতুন রাজবংশের প্রতিষ্ঠা করছে, যার নাম হলো রাষ্ট্রকূট বংশ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা করছে। এবং সেই টাইম পিরিয়ডে সব এখানে রাজাকে হত্যা করে দিচ্ছে, মানে সেই এলাকায় যে সমস্ত প্রজারা বসবাস করতো, যে সমস্ত মানুষ বসবাস করতো, সবাইকে হত্যা করে দিচ্ছে? নিশ্চয়ই সবাইকে হত্যা করছে না। তার মানে চালুক্য বংশধররা সেখানে অবভিয়াসলি প্রেজেন্ট আছে। তো এখানে তখন কি করছে? চালুক্যরা সামন্ত জীবনযাপন, তারা মানে জীবনযাপন করছিল।
এবং তারা অপেক্ষা করছিল যে এই যে রাষ্ট্রকূট বংশের উদ্ভব হয়েছে, এই রাষ্ট্রকূট বংশ কখন কমজোর হবে, এই রাষ্ট্রকূট বংশ কখন উইক হবে, কখন কমজোর হবে। এবং এই অপেক্ষা করতে করতে টাইম আসে, রাষ্ট্রকূট বংশের শাসক, তার নাম হলো কর্ক দ্বিতীয় কর্ক। এই দ্বিতীয় কর্ক ছিল একজন অযোগ্য শাসক। দ্বিতীয় কর্ক কে ছিল? ছিল একজন অযোগ্য শাসক। আর এখানে বাতাপির চালুক্যরা বাতাপি থেকে সরে গিয়ে চলে যায় কোথায়? কল্যাণী নামক জায়গাতে। যখন রাষ্ট্রকূট বংশ উদ্ভব হয় কল্যাণী নামক জায়গাতে, তো কল্যাণীর চালুক্যরা কেমন জীবনযাপন করছিল? সামন্ত জীবনযাপন করছিল। তো এই কল্যাণী চালুক্যের সামন্তের মধ্যে একজন সামন্ত, যার নাম হলো কি? যার নাম হলো তৈলাভ দ্বিতীয়। এই তৈলাভ দ্বিতীয় কে ছিল? তৈলাভ দ্বিতীয় ছিল কিন্তু সামন্ত। এবং কাদের সামন্ত? অবভিয়াসলি রাষ্ট্রকূটদের সামন্ত। তো এ সুযোগ খুঁজছে, বা টোটাল চালুক্য বংশের যারা বংশধর আসছে তারা সুযোগ খুঁজছে যে কখন একটা কমজোর শাসক আসবে, তাকে হত্যা করে তাদের রাজবংশ আবার পুনঃপ্রতিষ্ঠা করবে। তো সেই টাইম এসে গেল কর্ক দ্বিতীয়র সময়। তো তৈলাভ দ্বিতীয় কি করছে? কর্ক দ্বিতীয়কে হত্যা করছে, কর্ক দ্বিতীয়কে মেরে দিচ্ছে। মেরে দিয়ে ইনি আবার নতুন একটা রাজবংশের স্থাপন করছে, যার নাম হলো কল্যাণীর চালুক্য বংশ। যার নাম হলো কল্যাণীর চালুক্য বংশ। তো চালুক্য বংশ আবার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। চালুক্য বংশ আবার কি হচ্ছে? পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। তো এখান থেকে লিখে রাখো, কোশ্চেন দেয় যে কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা, কল্যাণীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা নাম কি? কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম হলো তৈলাভ দ্বিতীয়। ইনি মারছেন কাকে? রাষ্ট্রকূট বংশের কর্ক দ্বিতীয়কে হত্যা করছেন। হত্যা করে ইনি কল্যাণীতে চালুক্য বংশের ইনি স্থাপন করছেন। এই বংশের পরবর্তী শাসক আসছে তৈলাভ দ্বিতীয়র পরে তৈলাভ দ্বিতীয়। তো এখান থেকে হেডিং করো কল্যাণীর চালুক্য। ফার্স্ট অফ অল হেডিং করো কল্যাণীর চালুক্য। আচ্ছা, আগের পেজেই করেছিলাম সম্ভবত, হ্যাঁ, কল্যাণীর চালুক্য। তো এখানে কল্যাণীর চালুক্যরা সবার প্রথমে এরা ছিল কি? এরা ছিল সামন্ত জীবনযাপন পালন করছিল। তো এরা ছিল সামন্ত চালুক্য। তো এখান থেকে একজন সামন্ত আসছে, যার নাম হলো তৈলাভ দ্বিতীয় কি করছে? রাষ্ট্রকূট বংশের শাসক নাম হলো কর্ক দ্বিতীয়। এই কর্ক দ্বিতীয়কে কি করছে? মেরে দিচ্ছে। কর্ক দ্বিতীয়কে হত্যা করছে। হত্যা করে প্রতিষ্ঠা করছে কল্যাণীর চালুক্য। তো ইনি হলেন কি? প্রতিষ্ঠাতা। এর পরবর্তী শাসক আসছে, তার নাম হলো সোমেশ্বর। তার নাম কি? তার নাম হলো সোমেশ্বর। এই সোমেশ্বর আসার সাথে সাথে রাজধানী চেঞ্জ করছে। রাজধানী কি করছে? রাজধানী চেঞ্জ করছে। রাজধানী কোথায় চেঞ্জ করছে? রাজধানী মান্নাক্ষেত থেকে কল্যাণীতে নিয়ে যাচ্ছে। রাজধানী কি করছে? মান্নাক্ষেত থেকে নিয়ে যাচ্ছে কোথায়? কল্যাণীতে। মান্নাক্ষেত থেকে এনার রাজধানী কোথায় নিয়ে যাচ্ছে? কল্যাণীতে নিয়ে যাচ্ছে। তো যেহেতু রাজধানীটা চেঞ্জ হচ্ছে মান্নাক্ষেত থেকে কল্যাণীতে, তো কল্যাণীর নাম যেহেতু আসছে, তো সেখান থেকেই হয়ে যাচ্ছে কল্যাণীর চালুক্য। তো এর জন্য এই বংশকে বলা হচ্ছে কি? কল্যাণীর চালুক্য বলা হচ্ছে। এই সোমেশ্বরকে চোল রাজা যারা ছিল, চোলদের পজিশন কোথায় ছিল? চোলদের পজিশন ছিল এইরকম জায়গায়।
পড়িয়ে আসলাম একটু আগেই। এখানে তামিলনাড়ুর উত্তরি ভাগে ছিল চোলদের স্থান, চোল রাজা। এই চোল রাজারা চোল বংশ ছিল। চোল রাজারা বারবার কাঠি করছে কাকে? কাঠি করছে সোমেশ্বরকে। তো সোমেশ্বরকে চোল রাজারা বারবার কাঠি করছে, অর্থাৎ বারবার একটা কাঠি করা মানে বারবার আক্রমণ করছে, এবং যতবার আক্রমণ করছে সোমেশ্বর ততবার পরাজিত হচ্ছে, যতবার আক্রমণ করছে ততবার পরাজিত হচ্ছে। তো এই অপমান সহ্য না করতে পেরে সোমেশ্বর কি করছে? সোমেশ্বর করছে সুইসাইড, আত্মহত্যা। আত্মহত্যা। আত্মহত্যা কোথায় করছে? তুঙ্গাভদ্র নদীতে। তুঙ্গাভদ্র, তুঙ্গাভদ্র লজ্জায় সে আত্মহত্যা করছে। তুঙ্গাভদ্র নদীতে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিজে সুইসাইড করে নিচ্ছে। কারণ কি? চোলদের কাছে পরাস্ত হওয়ার জন্য। চোলদের কাছে বারবার বারবার পরাস্ত হচ্ছে, তাই পরাস্ত হওয়ার জন্য। এর পরবর্তী শাসক আসছে বিক্রমাদিত্য চতুর্থ। বিক্রমাদিত্য বিক্রমাদিত্য চতুর্থ আসছে। এই বিক্রমাদিত্য চতুর্থ এসে সোমেশ্বরের যে বদলা, সেই সোমেশ্বরের বদলা নিচ্ছে। বদলা বলতে কি? চোলদের পরাস্ত করছে। সবার প্রথমে এসে চোল রাজাদের পরাস্ত করে। চোল রাজাদের ইনি কিন্তু হারাচ্ছেন। কে? এই বিক্রমাদিত্য চতুর্থ। এবং ইনি একজন কুশল যোদ্ধা ছিলেন, এবং ইনি চোলদের প্রভাব কিন্তু দমিয়ে রেখেছিলেন। এছাড়া ইনি যুদ্ধের পাশাপাশি ইনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী, এবং এনার রাজকীয় কবি ছিলেন এনার দরবারে। তার নাম কি? তার নাম হলো বিলহান। তার নাম হলো কি? বিলহান। এবং আরেকজন ছিলেন এনার দরবারে, তার নাম হলো মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। মিতাক্ষরা বিজ্ঞানেশ্বর। তো এনাদের লেখা বইয়ের নাম কি? কোশ্চেন দেয়। তো বিলহান কি বই লিখেছিলেন? বিলহান লিখেছিলেন বিক্রমাঙ্ক দেব চরিত। বিক্রমাঙ্ক দেবচরিত। কার লেখা? বিলহানের লেখা বই। আর মিতাক্ষরা বিজ্ঞানেশ্বরের লেখা বইয়ের নাম, এনার নাম থেকেই মনে রাখতে পারবে, মিতাক্ষরা। মিতাক্ষরা বই কার লেখা? বিজ্ঞানেশ্বরের লেখা বই। এরপর বিক্রমাদিত্য চতুর্থের পর অন্তিম শাসক আসছে কে? পরবর্তী শাসক বা অন্তিম শাসক, তার নাম কি? তার নাম হলো সোমেশ্বর চতুর্থ। সোমেশ্বর চতুর্থ। আগেকার দিনে রাজাদের একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, যে এই বাবার নামে কি দাদুর নামে নাম রাখার একটা কিন্তু খুব প্রথা ছিল। তাই এখানে যদি সোমেশ্বর বলা হয়, তো সবার নাম যদি মানে যেমন এই অন্তিম শাসকের নাম সোমেশ্বর, আবার এখানে দ্বিতীয় শাসকের নাম আমি সোমেশ্বর বলেছি, তাই এখানে 1 নম্বর সোমেশ্বর না 2 নম্বর সোমেশ্বর এইভাবে কিন্তু ডিফাইন করা হয়। তো সোমেশ্বর চতুর্থ কে ছিলেন? সোমেশ্বর চতুর্থ ছিলেন অন্তিম শাসক, লাস্ট রুলার, অন্তিম শাসক কল্যাণীর চালুক্যের। এরপর একটুখানি আমরা দেখে নেব যে বেঙ্গির চালুক্য। তো হেডিং করো লাস্টে এখান থেকে বেঙ্গির চালুক্য। বেঙ্গির চালুক্য। তো এটি চালুক্যদের একদম সব থেকে কমজোর ইউনিট ছিল। চালুক্যদের সব থেকে উইকেস্ট যে ইউনিট ছিল, উইকেস্ট যে বিভাগ ছিল, সেটা ছিল এই বেঙ্গির চালুক্য। এদের শাখা মূলত অন্ধ্রপ্রদেশের বেঙ্গিতে অবস্থিত ছিল। কোথায়? অন্ধ্রপ্রদেশের বেঙ্গিতে। সেই জন্য এদেরকে বলা হয় কি? বলা হয় বেঙ্গির চালুক্য। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যে এই বংশের প্রতিষ্ঠা কে করেছেন, আর এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে? এই বংশের প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হলেন বিষ্ণুবর্ধন।
বিষ্ণুবর্ধন। আর এই বংশের সবথেকে শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক শ্রেষ্ঠ শাসক বা সবথেকে যোগ্য শাসকের নাম ছিল তৃতীয় বিজয়াদিত্য। বিজয়াদিত্য বিজয়াদিত্য তৃতীয় বিজয়াদিত্য ছিল বেঙ্গির চালুক্যের সবথেকে শ্রেষ্ঠ শাসক। এরপর আমরা আসব, এই তোমাদের টোটাল চালুক্য বংশ কমপ্লিট হয়ে গেল। তো আজকে যে টপিকগুলো ছিল চোল বা কাটাকান চালুক্য, টোটালটা কিন্তু কমপ্লিট হলো। এর পরবর্তী দিনে আমরা দেখব পল্লব বংশ। তারপর যে চোল বংশের কথা আমরা আজকের ক্লাসে প্রথমে আমরা পড়লাম প্রথম শতাব্দীর, এবং সেখানে বলেছিলাম যে চোলরা সামন্ত জীবনযাপন করা শুরু করে দিয়েছে। আবার ঠিক 400 থেকে 500 বছর পর তারা মাথা চাড়া দিয়ে উঠবে, অর্থাৎ নবম শতাব্দীতে গিয়ে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠবে, যাকে বলা হয় তাঞ্জোরের চোল বংশ। তো সেটা নিয়ে আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করব। রাষ্ট্রকূট বংশের যেটা উদ্ভব হলো, সেই রাষ্ট্রকূট যে দন্তি দুর্গ যে রাষ্ট্রকূট বংশের উদ্ভব করলো, সেই রাষ্ট্রকূট বংশটাও আমাদের থাকবে নেক্সট দিনের ক্লাসে আলোচনা। এছাড়া পাল বংশ, সেন বংশ আর পতিয়ার বংশ, এই টোটালটা আমরা নেক্সট দিন ক্লাসে কমপ্লিট করে দেব। এই টোটালটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসব মেডিভেল হিস্ট্রির পার্টে, অর্থাৎ মধ্যযুগীয় ইতিহাস। তো আশা করি আজকের ক্লাসে যে টপিকটা পড়ানো হলো ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো জায়গায় ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় ডাউট থাকছে, তো সেটা আমরা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। আর অবভিয়াসলি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, বারবার বলছি রেগুলার বেসিসে ক্লাস দেখবে, রিভিশন করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।